কোটা সংস্কার আন্দোলন কোন পথে যাচ্ছে, আপনি যে পথে যাচ্ছে আপনি যা আশঙ্কা করেছিলেন 18 জুলাই প্রকাশিত প্রথম আলোতে প্রকাশিত, আমার কাছে মনে হয় যে আপনার আশঙ্কার চেয়েও হয়তো, আমি জানি না, আপনি নিশ্চয়ই এটা নিয়ে আপনি বলবেন, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোটা বা এই মুক্তিযুদ্ধের কোটা শেখ হাসিনার কোনো পলিটিক্যাল এজেন্ডাতে ছিল না। 2018 সালে এই কোটা ব্যবস্থা বাতিলের পর তিনি দুটো নির্বাচন, আমি এটাকে কি বলবো আমি জানি না, দুটো নির্বাচনের পরেও তিনি ক্ষমতায় আছেন। তো তো এই কোটার ব্যাপারটা আসলে সামনে নিয়ে আসা, এইটাকে এত বড় করা, এবং যে বিষয়গুলি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, মানুষের সবচেয়ে বেশি সেন্টিমেন্টে লাগবে, সবচেয়ে খারাপভাবে যদি এটা ডিল করার একটা প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় যেন সরকার এটিতে নামলো, এটির কারণ কি বলে আপনি মনে করেন? আপনার আমি একটু বিশ্লেষণ শুনতে চাইবো, যে মানে এটি তো কোনো, মানে আমি এটা আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেও আমি এটা বলতে চাইতেছি, দিস ইজ টোটাল ম্যাডনেস। কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করতেছে যে এই ম্যাডনেসটা কি স্বার্থ সরকারের বয়ে নিয়ে আনলো, বা সরকারের কি উপকার করলো, মোটিভটা কি স্যার? মোটিভটা হচ্ছে স্বৈরতন্ত্রের চরিত্র। মোটিভটা হচ্ছে যে এক ধরনের অ্যারোগেন্স যখন তৈরি হয়, ক্ষমতার যখন দম্ভ তৈরি হয়। আপনি বললেন না, আপনিও একটু সেন্সার করে কথা বলবেন খালেদ, দুটো নির্বাচন হয়ে গেছে। দুটো নির্বাচন হয়েছে মানে দুটো নির্বাচন হয়েছে কি, আসুন সরাসরি বলি, দুটো সাজানো নির্বাচন হয়েছে, ফ্রডুলেন্ট ইলেকশন, তিনটা ফ্রডুলেন্ট ইলেকশন। এটা স্পেড স্পেড। আপনি আপনিও যদি না বলতে পারেন, আপনি চিন্তা করুন বাংলাদেশের সাংবাদিকরা কিভাবে বলবে। প্রশ্নটা হচ্ছে আপনি যে বললেন যে কেন করেছে, এগুলি হচ্ছে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা। আপনি যখন মনে করতে পারবেন যে আসলে আপনি যে কিছু বলতে পারেন তার কোনো রকম রিয়াকশন হবে না, রেসপন্স হবে না, হলে আপনি আপনার যেই শক্তি আছে সেই শক্তি দিয়ে মোকাবিলা করতে পারবেন। এবং শক্তি দিয়ে মোকাবেলা কি এটার ক্ষেত্রে করা হয়েছে? 2018 সালে করা হয়নি? কিংবা ধরুন পরবর্তী সময়ে যে সমস্ত ক্ষেত্রে কোন রকম ভিন্ন মত রাজপথে এসছে, মোকাবেলা করা হয়নি? করা হয়েছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা শাসন কাঠামোর মধ্যে এক ধরনের পার্সোনালিস্টিক অটোক্রেসি তৈরি হয়, আপনি সবকিছুকে আপনার জন্য চ্যালেঞ্জ মনে করবেন, এবং আপনি মনে করবেন যে আপনি যে কোনো কিছু বলতে পারেন, এবং বললে তার কোনো রকম রিয়াকশন, রেসপন্স, রিপারকেশন হবে না। তার দায়িত্ব আপনাকে নিতে হবে না, তাই না? আহ, তো এখন এই যে দায়িত্ব নিতে হচ্ছে, তার কারণটা কি? অ্যাকাউন্টেবিলিটির কোনো মেকানিজম তো নাই আপনার। আপনি যে প্রশ্নটা করেছেন প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে কিনা, তাই না, তাই করবেন কিনা, সেই প্রশ্ন আমাকে করেনি, সবাইকে করেছেন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আপনি আমাকে বলুন যে বাংলাদেশে গত এক দশকে যে কোনো রকম সাফল্যের কৃতিত্ব কাকে দেন আপনি? তাহলে অন্য দায়িত্ব তো দিতে হবে, তাই না? আপনি উল্লেখ করেছেন ওবায়দুল কাদের কথা, আপনি আমার লেখাটার কথা বলে, লেখাটা বৃহস্পতিবার সকালে ছাপা হয়েছে। তখন পর্যন্ত যতটুকু আমি উদ্বিগ্ন ছিলাম তার সবটা আমি প্রকাশ করিনি, কারণ কেউ কেউ মনে করবেন যে আমি উত্তেজনা সৃষ্টি করতে পেরেছি। কিন্তু দেখুন তার চেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই না? তার কারণটা কি? যাই হোক, আমার কথাটা হচ্ছে যে একটা সরকার যার নৈতিক বৈধতা, এমনকি প্রশ্নবিদ্ধ আপনি বলতে পারবেন না, এর নৈতিক বৈধতা থাকতে পারে না। 2024 সালের নির্বাচনের কারণে পারে না, 18 নির্বাচনের কারণে পারে না, 14 নির্বাচনের কারণে পারে না। কোনো অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম নাই। আপনি ভার্টিক্যাল বলেন, হরাইজন্টাল বলেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, তাই তো? কারণ কি? কারণ সমস্ত কিছু এক ব্যক্তির কাছে ক্ষমতায় নিয়ে যাওয়া হয়েছে। আজকে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে, আপনি জানেন আমি জানি, যে পারিবারিক কলহের জন্য কেউ কেউ ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান, কারণ তারা বুঝতে পারেন যে আর কোনো প্রতিষ্ঠান নাই এই দেশে। তাহলে এই রকম একটা পরিস্থিতির পরে আপনি যে জিজ্ঞাসা করছেন যে প্রধানমন্ত্রী কেন এইভাবে কথা বলে, ওবায়দুল কাদের কেন এইভাবে কথা বলে, আমি আমার লেখাটাতে ওবায়দুল কাদের দুটো উদ্ধৃতি ব্যবহার করেছিলাম, যেটা আপনিও ব্যবহার করেছেন। কারণটা কি জানেন? আপনি বলুন যে অস্তিত্বের সংকট, 75 বছরের একটি সংগঠন যার গ্রাসরুট অর্গানাইজেশন আছে, তাকে কেন একটা ছোট কোটা মানে সংস্কারের আন্দোলনকে কেন মনে হবে তার অস্তিত্বের চ্যালেঞ্জ? কেন মনে হবে? তাহলে কোথায় গিয়েছে এই দল? গত 15 বছর ধরে ক্ষমতায় আছে, 14 বছর ধরে ক্ষমতায় আছে। তাহলে সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে এই জায়গায় যে দলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, ব্যক্তি, দল আর সরকার, রাষ্ট্র সব একাকার করে ফেলা হয়েছে, তাই না? আপনি যে বলছিলেন, সরব ভাই বললেন যে 3 দিন, না 3 দিন না সরব ভাই, 15 দিন, 15 দিন ধরে শিক্ষার্থীরা 1 জুলাই থেকে 15-16 তারিখ পর্যন্ত তারা একাধিকবার সমাবেশ করে। আমি আপনাকে বলি, আপনারা জানেন, বাংলাদেশে যারা আছেন তারা জানেন, বাংলাদেশের বাইরে যারা আছেন তারা রাষ্ট্রপতির বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছিল, মিলিটারি সেক্রেটারি এসে নিয়েছে। রাষ্ট্রপতি কি তাদের ডেকে কথা বলতে পারতেন? পারতেন, করেননি তিনি।
প্রধানমন্ত্রী দপ্তরে যেতে চেয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সেখানে যেতে চেয়েছে। আমাকে বলুন যে এদের সাথে কথা বললে কি কি ক্ষতিটা হতো সরকারের? এবং ক্ষতি যে কারণটা কি হতো না, এবং ক্ষতি যে হতো না এর প্রমাণ তো সরকার নিজেই তো এখন দুজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য। এখন দেখুন এইখানে ওই যে, খালি তিনটা কথা বলি আমি। হুম, এক নম্বর কথা হচ্ছে যে এতদিন ধরে যে কথাগুলো সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে, এমনকি প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে হুম, আদালতের বিষয়ে আমরা কথা বলতে পারি না, হুম, বাংলাদেশের ইতিহাসটা বলে না। বাংলাদেশের পার্লামেন্ট একটা আদালতে বিচারাধীন বিষয়ে নিয়ে আইন হুম, প্রণয়ন করেছে। আইন হুম, হুম, এক্সিকিউটিভ ব্রাঞ্চের ইনিশিয়েটিভ না থাকলে হুম, লেজিসলেটিভ বডি এটা করতে পারে না। কারণ আইন তো আসলে বিরোধী দল উপস্থাপন করে না, বিরোধী করে সরকার। তাহলে হুম, আইন সংশোধন হয়েছে, আদালতে বিচারাধীন বিষয়ে সংশোধন হয়েছে। বাংলাদেশে আদালতে বিচারাধীন অবস্থায় একটি মামলার ব্যাপারে যেহেতু প্রধান বিচারপতি নিয়োগ করছেন না, সেহেতু মন্ত্রীদের নেতৃত্বে ঢাকায় লাঠি মিছিল হয়েছে। হুম। সেগুলি তো হয়েছে, এই আওয়ামী লীগের সময় হয়েছে, এমন তো না যে বিএনপি কিংবা অন্য কোন জাতীয় পার্টির সময় না, হয়েছে। এটা হচ্ছে এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়টা কি জানেন? সেটা হচ্ছে যে এতদিন ধরে যে আপনারা বললেন যে এটা নিয়ে আলোচনা করা যাবে না, আজকে বা গতকাল, আজকে যখন আইনমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এখন আলোচনা করতে চান, আপনি কার সাথে আলোচনা করতে চান? এতদিন আমাদেরকে বলা হয়েছে সাবজুডিস হবে, তাহলে আইনমন্ত্রী সাবজুডিস করছেন? তাহলে স্বীকার করুন যে আসলে আপনাদের পরিস্থিতি যেটা হয়েছে। কিন্তু মূল কথাটা কি জানেন খালিদ? মূল কথাটা এইখানে নয় যে কোটা সংস্কারের প্রশ্নটা এইভাবে ডিল করার কারণটা বোঝার চেষ্টা করুন। আমি যেটা বুঝতে পারি হুম, হুম, সেটা হচ্ছে যে যখনই একটা আনঅ্যাকাউন্টেবল সরকার থাকবে, যার মোরাল লেজিটিমেসি থাকবে না, যে হুম, শক্তির উপর নির্ভর করবে, যে কারো কথা শোনার প্রয়োজন বোধ করবে না, যার সাধারণ সম্পাদক আইন ভঙ্গ করে হুমকি দিতে পারবে হুম। এবং সেইটা নিয়ে কোন রকম ব্যবস্থা হবে না, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাকে বলুন যে এই দায় দায়িত্ব কেন ওবায়দুল কাদেরকে আপনি দেবেন? আইনগতভাবে আপনি প্রশ্নটা তুলুন। সেটাই হচ্ছে সমস্যা, বুঝতে পেরেছেন?